দর্শক, আজকে আপনাদের এই বাগানে একটা খুব সুন্দর নতুন জিনিস দেখাবো। চলুন আমরা দেখি গোড়া থেকে এই পর্যন্ত কীভাবে আসছে। দর্শক, আমরা কিছুক্ষণ আগে আপনাদের দেখিয়েছি বাগানের উপরে পাইপ দিয়ে উনি বৃষ্টির মতো পানির ব্যবস্থা করে দিয়েছেন। খুব সহজ, এটা কোনো নতুন কোনো বড় কোনো ব্যাপার না, কিন্তু এটা আপনারা করতে পারেন সবাই। প্রথম হলো যে এখানে আপনার যে ডেলিভারি পাইপটা আছে ব্যাকয়ার্ডে সবারই থাকে, তার পাশে এটা একটা ডাবল আউটলেট লাগিয়ে একটা পাইপ উনি এটা শুধুমাত্র এক্সক্লুসিভলি এই বাগানের জন্য নিয়েছেন। এই পাইপটা নিয়ে আমি দেখাচ্ছি আপনাদের, আমরা দেখে নেন। যেই পাইপটা ওই আউটলেট থেকে এসছে, এখানে উনি একটা ডাবল আউটলেট আবার করেছেন। তো ডাবল আউটলেট করেছেন সেটা হলো যে একটা আউটলেট থেকে একটা পাইপ নিয়ে উনি স্পাইরালি বাগানের একদিকে নিয়েছেন, আরেকটা নিয়ে কালো পাইপ দিয়ে উনি ওখানে নিয়েছেন। আর প্রত্যেকটা পাইপে উনি ছিদ্র করেছেন। আপনারা দেখেন যে সমস্ত শাকসবজি যে চারাগুলি আছে বৃষ্টি সম্পূর্ণ পড়তেছে। যখন পুরোটা মনে হবে এই বৃষ্টি নিয়ন্ত্রণ উনি করতে পারবেন, ওখানে সুইচ অফ করে দিবেন, তাহলে আর অতিরিক্ত বৃষ্টি হচ্ছে না, বেশি পানি লাগছে না। আর যখন দরকার হবে উনি চালু করে দিলেন, বা আপনারা চালু করে দিলেন। 1 ঘন্টা চালু করলেন, আপনার যদি অভিজ্ঞতা থাকে অনুমান যে 1 ঘন্টা চালু হলে আর লাগবে না, আপনি 1 ঘন্টা চালু করে দিয়ে ঘরে বসে থাকলেন, কোনো কাজ করলেন, ফিরে এসে আবার বন্ধ করে দিলেন। এটা এত সুন্দর এবং কম খরচে এই সিস্টেমটা আমার মনে হয় সবাই করতে পারেন। আর উনি যখন বন্ধ করতেছেন ওখান থেকে গিয়ে সুইচ বন্ধ করবেন, সাথে সাথে এটা বন্ধ হয়ে যাবে। এই বছর, বিশেষ করে এই বছর যারা শাকসবজি চাষ করেছেন তারা সবাই জানেন যে টরন্টো শহর এবং তার আশেপাশের শহরগুলিতে এইবার শাকসবজি করার উপযোগী আবহাওয়া অনেক দেরিতে হয়েছে। তার মানে শীতটা শেষ হয়ে যাওয়ার পরেও আবার আমাদের তাপমাত্রা বা ওইরকম আবহাওয়া তৈরি হয় নাই। অনেকে চারা লাগানোর পরে দেখা গেলো আবার শীত হয়েছে, এবং যেভাবে সামার বা টেম্পারেচার আমরা আশা করছিলাম সেরকম হয় নাই। অনেকভাবে অনেকের চারা বৃদ্ধিতে বা নষ্ট হয়েছে। তো যেহেতু আপনি অনেক বছর যাবৎ করেন, এই ধরনের আবহাওয়া যদি হয়, বা প্রথম দিকে আমরা যেটা বলেছেন আপনি ভিক্টোরিয়াতে চারা লাগানোর কথা, সেই সময় প্রস্তুতি থাকে সবার, সেই সময় চারা রেডি থাকে, তখন যদি আবহাওয়া আমার যেখানে লাগাবো যে ব্যাকইয়ার্ড বা আমার প্লটে সেটা রেডি নাই, সেই ক্ষেত্রে আমরা কি করব? আপনার এই যে প্রায় 15 বছরের অভিজ্ঞতা, এই বিষয়ে আপনি একটু বলেন, আপনি কিভাবে এবার করলেন, এবং ভবিষ্যতে এই ধরনের আবহাওয়া হলে অন্য নবীন চাষি বা নতুন যারা করেছেন বা অন্য সবার জন্য যারা শাকসবজি করবেন তাদের জন্য উপকার হবে, একটু বলবেন বিস্তারিত। আসলে এই আবহাওয়াটা আগেও 2-1 বার হয়েছে, এইবার একটু বেশি সমস্যা। তো আমি যেটা করেছি আমি সেটাই বলতে পারি। সেটা হচ্ছে চারাটা যেখান থেকে কেনার কথা বা সংগ্রহ করার কথা, তারা তো গ্রিন হাউসে করে, আপনার পক্ষে চারাটা আগেই এনে রাখতে হবে। আর আপনি নিজে যে সমস্ত বীজ লাগাবেন সেগুলো বীজদানির যে বিভিন্ন পদ্ধতি আছে সেখানে আগেই আপনি লাগিয়ে দেবেন, এবং এগুলো তো রাখতে হবে ঘরের ভিতরে, যেখানে হালকা রৌদ্র পড়ে কিন্তু তাপটা খুব বেশি না আসে। বিশেষ করে হিটিংয়ের তাপ যেখানে না আসে, হিটিংয়ের তাপটা যদি আসে তাহলে কিন্তু চারা মরে যাবে নিশ্চিত। হালকা করে জল দিবেন, একটু রৌদ্র উঠলে চারাগুলো একটু কষ্ট করে বাইরে রাখতে হবে, এবং বিকালে ঠান্ডাটা আসার আগে আবার ঘরে নিয়ে রাখতে হবে। এইভাবে আপনাকে চারাটাকে পালন করতে হবে। আর মাটিটা তো ঠান্ডার মধ্যেই পরিষ্কার তৈরি করা যায়। মাটিটাকে একদম রেডি করে রাখবেন, সার মিশানো, এবং সারটা একটু পরিমাণে বেশি দেবেন। আর সার তৈরি করে মাটিটা রাখা 7 দিন বা 10 দিন থাকলে আরও ভালো হয়। বরং সেটা আপনি যখন চারাটা বড় হবে, ঘরে বড় হতে থাকবে, তাতে আপনার ওইদিকে গ্রোথের টাইমটা পাবেন। ওই সময় তাকে পর্যাপ্ত সার দেবেন, যেটা হচ্ছে গ্রোথের সার, রুট গ্রোয়িং সার ফার্টিলাইজার বলে এটাকে। এই রুট গ্রোয়িং ফার্টিলাইজারটা দিলে চারার অনেক শিকড় গজে থাকে এই টবের ভিতরেই বা বীজদানার ভিতরেই। এরপরে যখনই আবহাওয়াটা অনুকূল মনে হবে তখনই দ্রুত লাগিয়ে দেন। লাগিয়ে দেওয়ার পরে 2-3 দিন জল দেওয়ার পরে যখন দেখবেন চারাটা মাটিতে সেট করে করতে শুরু করে, তখন গ্রোয়িং ফার্টিলাইজারটা একটু দেন। আর যে সমস্ত গাছে ফল হবে মোটামুটি রিজনেবল হাইটে ওঠার পরে তাদেরকে ফল হওয়ার সারটা দিয়ে দেন। সারের পরিমাণটা একটু বেশি লাগবে,
এবং সারের রিপিটেশনটা আমার মনে হয় 10 দিন থেকে 15 দিনের মধ্যে রিপিট করা ভালো, তাইলে ভালো ফলনটা পাওয়া যাবে। আবহাওয়ার উপর তো আমাদের কোনো নিয়ন্ত্রণ নাই, কাজেই যে আবহাওয়ায় যে হয়। আরেকটা অদ্ভুত ব্যাপার হচ্ছে যে আসলে গাছ অনেকটা নিজেই অনেক কিছু বুঝতে পারে। যেইবারে আবহাওয়াটা ঠান্ডা হয় সেইবার গাছও দ্রুত গ্রো করে এবং দ্রুত ফল দেয়। এটা যারা খুব ভালোভাবে গাছকে লক্ষ্য করেন তারাই জিনিসটা বুঝতে পারবেন। আর এটা পরিষ্কার দেখা যায় যদি একটা গাছ জানলার কাছে রাখেন, সে সূর্যের দিকেই যায়, সূর্যের আলোটা যে দিক থেকে আসে। এইভাবে পরিবেশের ব্যাপারটাও গাছ বুঝতে পারে। আরেকটা উদাহরণ দেই, এই দেশে টিউলিপ একটা ফুল আছে, অনেকেই দেখবেন বরফ গলে যাওয়ার আগেই বরফের ভিতর দিয়ে টিউলিপ ফুলটা মাথা গজায়। তার মানে সে জানে যে এইবারের মতো ঠান্ডা শেষ। তো গাছেরও যেহেতু জীবন আছে, এটা বৈজ্ঞানিকভাবে সত্য। এবং আমরাও দেখি যে গাছও বুঝতে পারে যে এবার তার সময়টা শেষ। আমি নিজেও দেখেছি যে এবার ঠান্ডা আগে পরে দ্রুত ফল পেকে যায় গাছের ফলগুলো, আর ফল ধরেও আগে। সো এই ব্যাপারে গাছও আপনাকে সাহায্য করবে, আর আপনাকেও সাহায্য করতে হবে গাছকে ওকে একটু বেশি খাবার দেওয়ার দিয়ে, মানে সময় মতো ফার্টিলাইজার এবং সঠিক ফার্টিলাইজারটা দিই। দাদা, এতক্ষণ আমরা আপনার 14 বছরে বাগান করার যে অভিজ্ঞতা, বাংলাদেশ শাকসবজি চাষের যে অভিজ্ঞতা, এগুলি আপনার কাছ থেকে শুনলাম এবং দর্শকদেরকে দেখালাম যাতে তারা উপকৃত হয়। এখন আপনি তো আজকে জানতে পারলেন যে কানাডাতে 24 ঘন্টার বাংলা টেলিভিশন, নন্দন টেলিভিশন ইতিমধ্যেই কানাডা সহ পৃথিবীর বিভিন্ন দেশে প্রচারিত হয়। আমরা প্রধানত বাংলাদেশের প্রবাসী বাঙালি যারা আছে কানাডাতে, তাদের শাকসবজি চাষের বিষয়গুলি প্রবাসীদের জন্য বা কানাডাতে প্রচারিত করছি। এটার প্রধান উদ্দেশ্য হলো যে নন্দন টেলিভিশনের প্রবাসী চাষ অনুষ্ঠানটা মূলত প্রবাসী বাংলাদেশিরা যারা বাংলাদেশি শাকসবজি চাষ করতে পারে এবং যারা করেছে তাদের অভিজ্ঞতা দিয়ে সহজে যেন করতে পারে এবং কীভাবে করতে হবে সেটা জানতে পারে। এখন এইটা আমরা কৃষিবিদ যারা বিশেষজ্ঞ আছে তাদের মতামত নিচ্ছি, যারা আপনাদের মতো যারা নিজের অভিজ্ঞতায় শখের বসে এটা করেছেন এবং ভালোভাবে সফলভাবে করেছেন। এই যে নন্দন টেলিভিশনের যে উদ্যোগটা প্রবাসী চাষ অনুষ্ঠান থেকে আমরা উৎসাহিত করছি, এই অনুষ্ঠানের বিষয়ে আপনার কি মত? এতে করে কি প্রবাসী যারা বাংলাদেশিরা কীভাবে উপকৃত হবে, বা নন্দন টেলিভিশন এই প্রোগ্রামটা আরও কীভাবে সুন্দর করে নেওয়া যায় যাতে শাকসবজি চাষে মানুষ উদ্বুদ্ধ হয়, এই বিষয়ে আপনার মতামত চাচ্ছি। এটা তো আমি প্রথমে একটু আগেও বলেছি যে আসলে সবজি চাষের বা বাগান করার শখ যাদের আছে তাদের পক্ষে কানাডা এটা খুবই সহজ বাংলাদেশের তুলনায়। ফুলের বাগান তো সবাই করে, আমরাও করি এবং সবাই করতেও পারে। আর ফুলের বাগানটা সাধারণত বাড়ির সামনে করা হয়, বাড়ির পিছনের দিকটা সাধারণত ফুলের বাগান করা হয় না। তো সবাই একটু করে সবজি লাগাইতে পারেন। প্রথমবারে একটু কষ্ট হবে কিন্তু পরে ভালো লাগবে। আর নন্দন টেলিভিশন যেটা করেছে সেটাতে অবশ্যই যারা নন্দন টেলিভিশন দেখেন তারা উপকৃত হবেন। অনেকেরই ভয় আছে এটা করা যাবে না বা করলে কেমন হবে, পারবো কি না, সেই ভয়টাও কাটবে। ক্ষুদ্র ফার্মিং, ক্ষুদ্র বাগান, এটা তো ভালো, এটা সবই ভালো এবং ইন্ডিভিজুয়ালের জন্য, পরিবারের জন্য অনেকটা ভালো। কিন্তু বড় এগ্রিকালচার ফার্ম কিভাবে করা যায়, কি তার সমস্যা, কি সুবিধা কোথায় আছে, কি ফেসিলিটিস আছে, আমরা এই যতদূর জানি যে এগ্রিকালচার ফার্মিংয়ের জন্য সরকার বিভিন্ন রকম সুযোগ সুবিধা দেয়, ট্যাক্স রিবেট আছে, আরও কী ধরনের, এগুলো যদি জেনে বলতে পারে তাহলে হয়তো চাইনিজ অথবা ভিয়েতনামি এদের মতো বাঙালিরাও কিছুদিন পরেই বেশ বড় বড় এগ্রিকালচার ফার্মের মালিক হতে পারে। এবং আমার জানা মতে বাংলাদেশে থেকে আগত কৃষিবিদ সবচাইতে বেশি এখানে অনেক কৃষিবিদ অন্য প্রফেশনের তুলনায়। তাদের জন্য তো এটা একটা বড় সুযোগ হয়ে যায় যদি 3-4 জন কৃষিবিদ মিলে একটা যৌথ খামার বানান বড় আকারে, গ্রিন হাউস করে, যেটা সারা বছর এই বাংলাদেশি সবজিকে সরবরাহ করতে পারবেন। আপনাদের এই ভালো উদ্যোগটার জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করি এটা অব্যাহত থাকবে এবং লোকজন যদি এই উদ্যোগের থেকে কিছুটা শিখতে পারে, কিছুটা আগ্রহী হয়,
আমার ভালো লাগবে এবং তারাও উপকৃত হবে। আর যদি নতুন দিগন্ত কিছু খুলে দিতে পারে সবার জন্য, বিশেষ করে নন্দন টেলিভিশন যদি বড় ফার্মিং গ্রিন হাউস এগুলো ডেভেলপ করার ব্যাপারে লোকজনকে কিছু তথ্য সরবরাহ করতে পারে এরকম কোনো সাক্ষাৎকার অভিজ্ঞ লোকের কাছ থেকে, সেটা আমার মনে হয় আরও বেশি এনকারেজিং হবে। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা দেবকুমার শর্মা প্রবাসী বাংলাদেশি তার বাগানের বিভিন্ন শাকসবজি চাষের অভিজ্ঞতা এবং তার কাছ থেকে শুনলাম চাষ পদ্ধতি। আশা করি আপনারা উপকৃত হবেন। ভবিষ্যতে আরও কোনো প্রবাসী বাঙালির বাসায় আমরা যাব শাকসবজি চাষ, ফুলের চাষ বা অন্য কোনো ফলের চাষের ব্যাপারে। আশা করি নন্দন টেলিভিশনের প্রবাসী চাষে অনুষ্ঠান আপনারা দেখবেন, নিশ্চয়ই আপনারা উপকৃত হবেন। আর আপনাদের মতামত জানাতে ভুলবেন না। নন্দন টেলিভিশনে আমাদের ওয়েবসাইটে বা আমাদের ইমেল করে আমাদের আপনাদের মতামত জানাতে পারেন। আর কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকলে ইমেল করতে পারেন, আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ, আবার দেখা হবে।